বঙ্গলেখনীর মুখোমুখি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আজ আমাদের সঙ্গে আছেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সদ্য বিজয়ী বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কতটা কঠিন ছিল 2026-এর লড়াই? দাদা, প্রথমেই আমাদের অনুষ্ঠানে ওটাকে স্বাগত জানাই এবং অনেক অনেক অভিনন্দন আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রথম যেই বিষয়ে আমরা যাব, একটা সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং সেখান থেকে বিজেপিতে যোগদান এবং বর্তমানে বিধানসভায় টিকিট। জার্নিটা কেমন ছিল? জার্নি কিচ্ছু না, আমরা 97 সাল থেকে মমতা ব্যানার্জি যে লড়াই ছিল সিপিএমকে হাঁটানো, সেই লড়াইয়ে আমরা সবাই সাথ দিয়েছি। আমি একজন ছাত্র নেতা হিসাবে সেই সময় কলেজে নেতৃত্ব দিয়েছি, কলেজে ভরা সিপিএমের বাজারে 3বার জিএস হয়েছি এবং মানুষের ভোটে জিতে কিন্তু ছাত্র সংসদে গেছি। যারা কলেজের স্টুডেন্ট তাদের ভোটে জিতে। মমতা ব্যানার্জির তখন শর্ত ছিল স্কুল হবে স্কুলে ইলেকশন হবে, কলেজ হলে কলেজে ইলেকশন হবে, সমবায় হলে সমবায় ইলেকশন হবে। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পর আমরা দেখলাম 16 সালের পর থেকে স্কুল নির্বাচন বন্ধ করে দিল, কলেজ নির্বাচন বন্ধ, সমবায় নির্বাচন বন্ধ, যে কোনো পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, পৌরসভার নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, নমিনেশন করতে দেওয়া হবে না। এই যে অগণতান্ত্রিক উপায় ক্ষমতায় থাকা, এর ফল মানুষ হচ্ছে ওনার থেকে সরে গেছে। আমরাই মমতা ব্যানার্জির হয়ে গলা ফাটিয়ে পাড়ায় পাড়ায় স্ট্রিট কর্নার করে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য সবথেকে বেশি পরিশ্রম করেছি। আর আমরাই 2019 সাল থেকে মমতা ব্যানার্জির বিষয়ে সবথেকে বেশি বিরোধিতা করি। কারণ কি, যে নেত্রীকে আমরা সততার প্রতীক বলে একসময় প্রচার করেছিলাম, 16 সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর 30B হরিশ মুখার্জি রোড, এই দুটো রোডের উপরে 38খানা প্লট মমতা ব্যানার্জি তার পরিবারের নামে রেজিস্ট্রেশন করে। তার জন্য এখন আর মমতা ব্যানার্জি নিজেকে সততার প্রতীক আর লেখেন। এখন তিনি আগে অগ্নিকন্যা লিখতেন, এখন বাংলার মানুষ ওনাকে ঘুগনি কন্যা বলছে। উনি যেখানে যান ঘুগনি রান্না করছেন, অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জি এখন ঘুগনি কন্যায় পরিণত হয়েছেন। এবারের বিধানসভায় আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, আমাদের বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়, তো কোনো জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে হেভি ওয়েট একজন প্রার্থী। তো আপনার কাছে এটা কতটা কঠিন মনে হয়েছে? আমার ওয়েট মাত্র 85 কেজি, আমার হেভি ওয়েট নয়। আমি প্রত্যেকদিন ডায়েট মেনটেন করি, জিম করি, যার জন্য আমার ওয়েট একদম প্রপার আছে। আর যিনি হেভি ওয়েট ছিলেন, অ্যাকচুয়াল হেভি ওয়েট হচ্ছে দুর্গাপুর পূর্ব বিধানসভার মানুষরা। তাদের ওয়েট এতটাই বেশি, 95% ভোট দিয়েছেন। আর যিনি হেভি ওয়েট ছিলেন তাকে ধুতি খুলে কলকাতা পাঠিয়ে দিয়েছেন। একদম। দাদা, আরেকটা বিষয়ে আমরা আলোকপাত করব, যেটা হচ্ছে যে আপনাদের বিজেপির উচ্চ নেতৃত্ব থেকে বারংবার বলা হচ্ছে যে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না করতে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ যে দলীয় কর্মীরা পার্টি অফিস ভাঙচুর এবং তাদের কর্মীদের উপর অত্যাচার করছে। এই বিষয়টা নিয়ে দেখুন, আমি বলি, বাংলায় এই কালচার ছিল না। সিপিএমও যখন প্রথম ক্ষমতায় আসে, বাংলায় এই কালচার ছিল না। কারণ সিপিএম আমলেই আমরা প্রতিষ্ঠিত লিডার হয়েছি, আমি এই কথা অস্বীকার করব না। সিপিএমেরও শেষ পর্যায়ে যখন সিপিএম চলে যাবে, সিপিএম মানুষের উপর সব থেকে বেশি অত্যাচার করেছিল। আজকে সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শূন্য থেকে মহাশূন্যের পথে সিপিএম যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেসও কিছু মানুষ, এটা আমি বর্তমানে ট্রেন্ড দেখছি, আমার এই জয়ের পর 200 আসনের বেশি অধিক আসন পাওয়ার পর তৃণমূলের কিছু মানুষ রাতারাতি গেরুয়া আবির মেখে, যেমন নতুন যখন কেউ মুসলমান হয় দেখবেন, সে প্রমাণ দেয় যেমন যে হচ্ছে আমি কত বড় মুসলমান, সেই জন্য হচ্ছে যেমন প্রমাণ দেয়, সেই নতুন তৃণমূলীরা গেরুয়া আবির মেখে প্রমাণ দিয়ে তৃণমূলেরই কার্যালয় ভাঙছে, নিয়ে বিজেপির বদনাম করছে। তো আমরা এটা একদম সমর্থন করি না। আমি এরকম পূর্ব বিধানসভায় যতগুলো ঘটনা ঘটেছে আমি নিজে হাতে গিয়ে দেখা করে এটা করেছি। আমি একটাই বলেছি, দেখুন, মঙ্গল গ্রহ থেকে ভোটার আসবে না,
মানুষ দুর্গাপুরের তৃণমূলের মানুষও আমাকে ভোট দিয়েছে, বিজেপির মানুষরাও ভোট দিয়েছে, কংগ্রেসেরও লোক ভোট দিয়েছে, সিপিএমেরও লোক ভোট দিয়েছে। আমি কোনো মানুষকে গ্রহণ করব কি করব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা আমার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি বলবো, যদি কোনো কর্মী মানুষের উপর অত্যাচার না করে থাকে, সেই কর্মী তৃণমূল কংগ্রেস করতেই পারেন, তাকে আমাদের গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে করে কমে খেয়েছে আর মানুষের উপর অত্যাচার করেছে, তাদের কিভাবে 12টা বাজাতে হয় তার উদাহরণ আমরা দেখাবো। একদম একদম শেষ প্রশ্ন, কারণ সময় বেশি নেই। যেটার বিষয় হচ্ছে যে আপনারা যখন বিরোধী ছিলেন তখন দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানায় দুর্নীতির এবং কলকারখানা বন্ধ এই বিষয় নিয়ে আপনারা সোচ্চার হয়েছিলেন। আপনাদের সরকার গঠন হওয়ার পরে এই বিষয়টা কতটা সমাধান আমি হলো? বলি, প্রথম শুনুন, 2011 সালে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসার পর দুর্গাপুরে আন্ডার লিডারশিপ অফ প্রভাত চ্যাটার্জি, আইএনটিডিউসির লিডার, ডিএসপি কারখানার ভেতর থেকে প্রায় 4000 শ্রমিককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে যারা ম্যাক্সিমাম বেশি CI2 করতেন। আমি দুর্গাপুর পূর্ব বিধানসভায় নির্বাচিত হওয়ার পর আমার বিরুদ্ধে যিনি সিপিএমের প্রার্থী ছিলেন শ্রীমন্ত চট্টোপাধ্যায়, আমি শ্রীমন্তদার কাছে অনুরোধ করেছি 11 সালে কাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে সেই তালিকা আমাকে দেন, যাদের কর্মদক্ষতা আছে, কর্মকুশলতা আছে। আমি জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর যেদিন ধরুন হচ্ছে আজকে আমাদের 4 তারিখে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, আমি 5 তারিখ সকাল থেকে আমি যেমন বিজেপিরও MLA, তৃণমূলেরও MLA, কংগ্রেসেরও MLA, সিপিএমেরও MLA, আমি সবার প্রতিনিধি। বিধায়ক জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয় তিনি শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন, ওই বিধানসভা ক্ষেত্রে যারা আমায় ভোট দিয়েছেন তাদেরও আমি যেমন প্রতিনিধি, যারা আমায় অপছন্দের ভোট হিসেবে ভোট দেননি তাদেরও আমি প্রতিনিধি। তাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে আমার, তাদের কোনো অসুবিধা হলে তাদের দেখার দায়িত্ব আমার। আমি ওই জন্য শ্রীমন্তদাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছি, দাদা আমরা খেলার মাঠে শ্রীমন্তদা একটা ক্লাবের হয়ে খেলেন, আমি একটা ক্লাবের হয়ে খেলি, হচ্ছে তাহলে আমার খেলার মাঠে তার সাথে যদি সম্পর্ক থাকতে পারে তাহলে রাজনৈতিক জায়গায় কেন সম্পর্ক থাকবে না। সিপিএমের এরকম লোকেদের যাদের কাজ থেকে বসানো হয়েছে আমি তাদেরকে বলেছি, যাদের কর্মদক্ষতা আছে এখনো তাদেরকে প্রথম জয়েন করানোর দায়িত্ব হচ্ছে আমার। এবং তৃণমূলেরও কোনো ছেলেকে যদি বিজেপির কোনো নেতৃত্ব কাজ থেকে বসিয়ে দেয় আর আমার কাছে যদি ইনফরমেশন থাকে, প্রথম তাকে কাজে জয়েন করানোর দায়িত্ব হচ্ছে আমার। গ্রামের অলিগলি থেকে শহরের রাজপথ, জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বত্র পৌঁছে যাব আমরা। সাহিত্য হোক বা সংস্কৃতি, বাংলার মাটি থেকে উঠে আসা প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি প্রশ্ন একই মঞ্চে। খেলাধুলো হোক বা বিনোদন অথবা রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, সবকিছু নিয়ে শুরু হতে চলেছে নিউজ বঙ্গলেখনীর এক্সক্লুসিভ টক শো বং আনকাট। এখন আপনারাও জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের কথা আমাদের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এক্সক্লুসিভ এই অনুষ্ঠানটি দেখতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল নিউজ বঙ্গলেখনী এখনই সাবস্ক্রাইব করুন। বঙ্গলেখনী, আপনাদের কথা আমাদের কলমে।